ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ভেবেছিল যে রাশিয়ার অর্থনৈতিক পাঁজর সম্পূর্ণভাবে ভেঙে চুরে শেষ করে দেবে। কখনো সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দিয়ে, কিংবা কখনো রাশিয়ার উপর একাধিক স্যাংশন চাপিয়ে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ডকে ভাঙতে চেয়েছে আমেরিকা। প্রতিটি পদক্ষেপেই ভারত কিন্তু এই পুতিনের রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। আর এবারও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক কর্মকাণ্ড ঘটলো যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে রাশিয়া ভারত এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে ডমিনেট করার জায়গায় কিন্তু আস্তে আস্তে যেতে চলেছে। এবং ডিডলারাইজেশন প্রসেসে ভারত এবং আমেরিকা আজকে একই সারিতে অবস্থান না করে সংঘবদ্ধ জোট পুতিনের রাশিয়ার সঙ্গে করতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এক্ষেত্রে নিউক্লিয়াসে বাংলাদেশ। কি এমন ঘটলো দক্ষিণ এশিয়ায়? কেন হঠাৎ করে রাশিয়া, বাংলাদেশ এবং ভারতবর্ষের এই সংমিশ্রণ আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইনে পৌঁছলো? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব যে রাশিয়া এক্ষেত্রে কোন মাস্টার স্ট্রোক দিল, যার ফলে ভারতের অর্থনীতিও ফুলে ফেপে ঢোল হয়ে যেতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2026 সাল, বিশ্ব রাজনীতি এই মুহূর্তে যে মোড়ে এসে দাঁড়িয়েছে তাতে ওয়াশিংটনের সব থেকে বড় কূটনৈতিক যে বিশ্লেষকরা আছেন তাদেরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার বুকে এক জিওপলিটিক্যাল এবং ইকোনমিক্যাল চাল চেলে দিয়েছে রাশিয়া, এবং রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে ভারত একত্রে সেই চালে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে কিস্তিমাত করতে চাইছেন। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে এবার কোটি কোটি বাণিজ্য লেনদেন যে ডলারে হতো, সেই ডলারে এবার থেকে সম্পূর্ণভাবে লেনদেন বন্ধ করতে চলেছে রাশিয়া। অর্থাৎ কয়েক হাজার কোটি টাকার যে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই প্রকল্পের লোন শোধ করার প্রক্রিয়া হতে চলেছে ভারতীয় রুপি। অর্থাৎ ভারতীয় রুপির ভ্যালু আন্তর্জাতিক স্তরে বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। এতদিন অবধি তারা চীনের ওয়াংয়ে সেই টাকা দিত ডিডলারাইজেশন শুরু হওয়ার পর। মানে রাশিয়া যখন ডলার সিস্টেম, সুইফট সিস্টেম থেকে বেরিয়ে যায়, আমেরিকা যখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে আন্তর্জাতিক স্তরে রাশিয়াকে নিষিদ্ধ করার চেষ্টা করে, ঠিক তখন চীনের ওয়াং এর মাধ্যমে রাশিয়া কিন্তু এই বিল নিত। অর্থাৎ বাংলাদেশ চীনের ব্যাংকে পাঠাতো, চীন রাশিয়াকে পাঠাতো। কিন্তু এবার রাশিয়া বলছে না, আর অন্য কোনো রাষ্ট্রে নয়, তোমরা সরাসরি আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে সেই টাকা পাঠাও। কিসের মাধ্যমে টাকা পাঠাবে? রুপি সিস্টেমের মাধ্যমে টাকা পাঠাবে। অর্থাৎ আন্তর্জাতিক স্তর যখন ভারতীয় মুদ্রায় ব্যবসা বাণিজ্য শুরু করবে, তখন টাকার দাম যেমন বাড়বে, টাকার গুরুত্ব কিন্তু অনেক বেশি বাড়বে। কারণ রাশিয়ার মতো একটি সর্ববৃহৎ রাষ্ট্র যখন রুপিকে এত মূল্য দেয়, তখন রুপির ভ্যালু কিন্তু বহির্বিশ্ব অর্থাৎ বাইরের অনেক রাষ্ট্রের কাছেও কিন্তু বাড়তে শুরু করবে। পরবর্তীকালে রাশিয়া যে সকল দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, হতে পারে তারাই বলবে যে আপনারা ভারতের টাকায় পেমেন্ট করুন, অর্থাৎ ভারতকে কানেক্ট করে আপনারা ব্যবসা বাণিজ্য চালান। তাহলে ভারতের এই টাকার দামও যেমন বাড়বে, পাশাপাশি ডলারের ভ্যালুও কিন্তু কমবে। কিন্তু কেন হঠাৎ করে রাশিয়া নিজের মুদ্রা রুবেল কিংবা চীনা ইউয়াং ছেড়ে ভারতীয় রুপির উপর ভরসা রাখছে? এতে কি আমেরিকার যে আধিপত্য, সেখানে বড় আঘাত আসতে চলেছে? অর্থাৎ আন্তর্জাতিক এই অর্থনৈতিক দাবা খেলায় এই মুহূর্তে ভারতের লাভটা ঠিক কোথায়, তাও একটু সহজে বোঝা প্রয়োজন। পাবনার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। আর এই গল্পের সূচনা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে ফিরে যেতে হবে এই বড় প্রজেক্ট পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের দিকে। $12 বিলিয়ন বেশি খরচে গড়ে ওঠা এই পারমাণবিক কেন্দ্রটির সিংহভাগ অর্থায়ন করেছে রাশিয়া। প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ, কিন্তু ঝামেলা হঠাৎ করে লাগলো ইউক্রেন যুদ্ধে। এবং তৎকালীন মার্কিন নিষেধাজ্ঞা প্রতি বছর যে শত শত মিলিয়ন ডলারের কিস্তি বাংলাদেশ শোধ করত, সেই কিস্তি শোধ কিন্তু আটকে গেল। পরবর্তীকালে সেই ব্যাংকিং চেন বিপর্যস্ত হয়ে যাওয়ার পর বাংলাদেশও কিন্তু সমস্যায় পড়ে। রূপপুরের অর্থ লেনদেনের জন্য দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান ব্যাংকগুলির উপর সরাসরি মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। বিশ্বব্যাপী ডলারে লেনদেন পরিচালনা করে আমেরিকার ক্লিয়ারিং ব্যাংকগুলো।
ফলে বাংলাদেশ চাইলেও ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ভয়ে মস্কোকে সেই অর্থ ট্রান্সফার করতে পারছিল না। একটি মধ্যবর্তী পথ হিসাবে বাংলাদেশ সরকার ঢাকার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কিস্তির টাকা জমা করতে শুরু করে, কিন্তু সেই টাকা সে অর্থে পড়েই ছিল, কারণ পাঠানোর মতো কোনো ব্যবস্থাই তারা করতে পারেনি। সোনালী ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা থাকলেও রাশিয়া পরবর্তীকালে সেই ফান্ড কোনোভাবেই তাদের দেশে নিয়ে যেতে পারছিল না। বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল রাশিয়া যেন সেই জমানো অর্থেই বাংলাদেশে নতুন বিনিয়োগ শেষ করে, কিন্তু বাংলাদেশে কেন বিনিয়োগ করবে রাশিয়া? বিনিয়োগের জায়গাটাই বা কোথায়? বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা মানে আলটিমেটলি যে লস, তা কিন্তু পুতিন সরকার বোঝে। ফলে পুতিন সরকার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং পরবর্তীকালে তারা সুইফট সিস্টেমের বিকল্প এক পন্থা মানে খুঁজে বার করার কিন্তু চেষ্টা করে। এই মুহূর্তে আরো একটা প্রশ্ন, যে রাশিয়া চীনের মাধ্যমে কিছু টাকা এর আগে নিয়েছে, কিন্তু হঠাৎ করে চীনা মুদ্রা ইউয়ানে কেন এই অর্থ লেনদেন রাশিয়া করতে চাইছে না? দেখুন, রাশিয়া প্রথমে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে তার ঋণের কিস্তি ইউয়ানেই শোধ করা হোক। বাংলাদেশ নীতিগতভাবে সম্মতিও জানিয়েছিল, কিন্তু বাস্তব যখন প্রয়োগ করতে তখন দেখা গেল এক্ষেত্রে এক বিশাল আইনি জটিলতা এবং অর্থনৈতিক প্রাচীর এসে দাঁড়িয়েছে দুই দেশের কাছে। চীন আন্তর্জাতিক অঙ্গনে ডিডলারাইজেশনের বড় বড় কথা বললেও চীনের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো কিন্তু নিজস্ব স্বার্থে অত্যন্ত সতর্ক। চীনা ব্যাংকগুলো আমেরিকার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে। যদি তারা মার্কিন নিষেধাজ্ঞা থাকা কোনো রাশিয়ান সংস্থাকে সাহায্য করে, তাহলে কিন্তু পরবর্তীকালে মার্কিন সংস্থার নিষেধাজ্ঞা সেই ব্যাংকগুলোর উপরেও কিন্তু এসে পড়ে। একে বলা হয় সেকেন্ডারি স্যাংশন, অর্থাৎ স্যাংশনকে এড়ানোর জন্য যারা সাহায্য করে তাদের উপরেও আমেরিকা স্যাংশন লাগিয়ে দিতে পারে, এবং আমেরিকা এর আগে ভারতের উপর এই ধরনের সেকেন্ডারি স্যাংশনের কথাও কিন্তু বলেছিল। ফলে চীনের বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থাৎ রূপপুরের ইউনিয়ন যে ইউয়াং পেমেন্টের মাধ্যমে যেগুলো চলে তা কিন্তু তারা করতে চায়নি। চীনের মুদ্রা ইউয়ান এক্ষেত্রে বিকল্প পথ হলো না। ফলে রাশিয়ার কাছে বিকল্প কোথায়? টাকা তো নিতে হবে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ কিভাবে পাঠাবে রাশিয়াকে? সেক্ষেত্রেই রাশিয়া কিন্তু ভারতের থেকে সাহায্য চাইলো। ভারতের ব্যাংকগুলো সমর্থন করলো এই সাহায্য, কারণ ভারত এবং রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো, এবং এক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন সংস্থা ভারতের মাধ্যমে সেই টাকাকে ট্রান্সফার করার কথা কিন্তু ঘোষণা করলো। সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের বৈঠকে মস্কো একটি ঐতিহাসিক এজেন্ডা পেশ করেছে। রাশিয়ার স্পষ্ট বক্তব্য, আমাদের ইউয়ান লাগবে না, ডলারও লাগবে না, আমাদের বাণিজ্যিক লেনদেন এবং রূপপুরের ঋণ পরিশোধ করতে হবে ভারতীয় রুপিতে। এর ফলে কি হবে? এর ফলে তিনটে বড় জিনিস হবে। প্রথমত, দ্বিপাক্ষিক রুপি পেমেন্ট মেকানিজম গঠন হচ্ছে, অর্থাৎ উভয় দেশই সরাসরি মুদ্রা বিনিময় এবং রূপা অ্যাকাউন্টিং সিস্টেম স্থাপন করবে। বাংলাদেশ সরাসরি কোনো রাশিয়ান ব্যাংকের ব্রাঞ্চে চালু করা মার্কিন সুইফট সিস্টেম ছাড়াই পেমেন্ট করতে পারবে, তা বাংলাদেশের কাছেও একটা বড় অপরচুনিটি। এবং বাংলাদেশকে প্রতি টনে আন্তর্জাতিক বাজারের থেকে $10 কমে ইউরিয়া সার দেবে রাশিয়া, সাথে সূর্যমুখী তেল, গম, ডাল, এবং এই পুরো চুক্তিটি হবে ভারতের মুদ্রায়। কেন রাশিয়া হঠাৎ করে ভারতের মুদ্রাকে এতটা গুরুত্ব দিচ্ছে? দেখুন, ভারত এই রাশিয়ার পাশে বরাবরই ছিল। কয়েক হাজার কোটি টাকার তেল ভারত কিন্তু রাশিয়ার থেকে কিনেছে, এবং এর ফলে রাশিয়ার অর্থনীতি কিন্তু এখনো অব্দি স্টেবল জায়গায় আছে, কারণ ইউক্রেন যুদ্ধ শেষ 3 বছর ধরে চলছে। এর ফলে রাশিয়ার যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু সামাল দিয়েছে ভারত। ফলে এখান থেকে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য রুপি সিস্টেমে হয়, ফলে কোনো আর্থিক জটিলতা নেই, আইনি জটিলতাও নেই। ফলে রাশিয়া এখন বুঝেছে ভারত হলো বন্ধু রাষ্ট্র। ভারতের রুপি সিস্টেম যদি ডেভেলপ হয়, আন্তর্জাতিক স্তরে যদি গুরুত্ব পায়, তাহলে রাশিয়ারও কোনো ক্ষতি নেই, কারণ ভারত ইন্দো প্যাসিফিকে ডমিনেট করলে আলটিমেটলি লাভ রাশিয়ারও। রাশিয়া এবং ভারত একত্রে আইমেক করিডরও তৈরি করছে। ফলে এখানে একে অপরের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে, এবং এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চমকে যাচ্ছে, কারণ রাশিয়া ভারতের মুদ্রাকে এত গুরুত্ব দিচ্ছে এবং ডলারাইজেশনের যে পথ
সেটাকে প্রশস্ত করছে। সব মিলিয়ে এক্ষেত্রে ভারত এবং রাশিয়ার ফের একবার মাস্টার স্ট্রোক, কূটনৈতিক চাল আন্তর্জাতিক স্তর দেখতে পেল এবং বাংলাদেশও রীতিমতো চমকে যাওয়া উচিত, কারণ বাংলাদেশ ভাবতেই পারেনি তার রুপিতে এত সহজভাবে রাশিয়াকে ঋণ শোধ করতে পারবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।